আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে নভেশন মডেল স্কুলের অনলাইন ক্লাসে স্বাগত। আমরা আজকে আবারও আলোর প্রতিফলন নিয়ে আলোচনা করব। আমরা গত আলোচনায় আলোর প্রতিফলনের সূত্র সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা পরবর্তী টপিক অর্থাৎ আলোর প্রতিফলনের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তো আলোর প্রতিফলন দুই প্রকার, একটাকে বলা হয় কি নিয়মিত প্রতিফলন, আর আরেকটা হচ্ছে কি অনিয়মিত প্রতিফলন। নিয়মিত প্রতিফলনকে আমরা সুষম প্রতিফলনও বলতে পারি, আবার অনিয়মিত প্রতিফলনকে আমরা ব্যাপ্ত প্রতিফলনও বলতে পারি। তো আমরা দেখি যে নিয়মিত প্রতিফলন কাকে বলে এবং অনিয়মিত প্রতিফলন কাকে বলে। নিয়মিত প্রতিফলন নিয়মিত প্রতিফলন একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি কোনো প্রতিফলক পৃষ্ঠে আপতিত হয়ে প্রতিফলনের পরেও যদি তারা সমান্তরাল থাকে বা অভিসারী বা অপসারী গুচ্ছে পরিণত হয়, তাহলে ওই প্রতিফলনকে বলা হবে কি নিয়মিত প্রতিফলন। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা যদি একটু চিত্রের মাধ্যমে দেখতে চাই, তো এটা ধরলাম একটা প্রতিফলক পৃষ্ঠ। যদি একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি এখানে এসে পড়ে, তারা সমান্তরালভাবে পড়লো, প্রতিফলনের পরেও তারা কি থাকবে, প্রতিফলনের পরেও তারা সমান্তরাল থাকবে, তাহলে এটাকে আমরা নিয়মিত প্রতিফলন বলবো। আবার এমনটাও হতে পারে যে এইভাবে যদি একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি এসে পড়ে, প্রতিফলনের পর তারা একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হলো। এই যে প্রতিফলনের পর একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়েছে, এটাকে বলা হয় কি অভিসারী গুচ্ছে পরিণত হওয়া। তাহলে এমনটা যদি হয়, তাহলে সেটাকেও আমরা নিয়মিত প্রতিফলন বলবো। অথবা আমরা আরো একটা চিত্র দেখতে পারি, সেটা হচ্ছে যদি এমনটা হয় যেখানে একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি এসে পড়লো, প্রতিফলিত হলো, কিন্তু এই প্রতিফলিত রশ্মিগুলো তো আর সামনে কোথাও মিলিত হবে না, এদেরকে যদি আমরা পিছন দিকে বর্ধিত করি, তাহলে একটা নির্দিষ্ট বিন্দু থেকে আসতেছে বলে মনে হবে। তো এটাকে বলা হয় কি অপসারী গুচ্ছে পরিণত হওয়া। তাহলে এই তিনটি ঘটনা, যে কোনো একটি ঘটনা যদি ঘটে, তাহলে সেটাকে আমরা বলবো কি নিয়মিত প্রতিফলন। তাহলে নিয়মিত প্রতিফলনের সংজ্ঞাটা আমি আরো একবার বলছি, যে একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি কোনো প্রতিফলক পৃষ্ঠে আপতিত হয়ে প্রতিফলনের পরেও যদি তারা পরস্পর সমান্তরাল থাকে বা অভিসারী বা অপসারী গুচ্ছে পরিণত হয়, তাহলে সেই প্রতিফলনকে বলা হবে কি নিয়মিত প্রতিফলন। আর অনিয়মিত প্রতিফলন বা ব্যাপ্ত প্রতিফলন কাকে বলবো, আমরা এটাকেও একটু চিত্রের মাধ্যমে দেখতে চাই। অনিয়মিত বা ব্যাপ্ত প্রতিফলন একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি কোনো প্রতিফলক পৃষ্ঠে আপতিত হয়ে প্রতিফলনের পরে যদি তারা আর পরস্পর সমান্তরাল না থাকে বা অভিসারী বা অপসারী গুচ্ছে পরিণত না হয়, তাহলে সেই প্রতিফলনকে বলা হবে কি অনিয়মিত প্রতিফলন। যেমন দেখো, যদি এটাকে আমরা একটা প্রতিফলক পৃষ্ঠ বিবেচনা করি, তাহলে এই প্রতিফলক পৃষ্ঠে একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি এসে পড়লো, পড়ার পরে এটা প্রতিফলনের পর সমান্তরাল থাকলো না, অর্থাৎ বিক্ষিপ্তভাবে প্রতিফলিত হয়েছে, তাহলে ওই প্রতিফলনকে বলা হবে কি অনিয়মিত বা ব্যাপ্ত প্রতিফলন। এখন প্রশ্ন হলো যে কখন নিয়মিত প্রতিফলন হবে এবং কখন অনিয়মিত বা ব্যাপ্ত প্রতিফলন হবে। নিয়মিত প্রতিফলন হবে তখনই যখন কোনো প্রতিফলক পৃষ্ঠ মসৃণ হয়। এই মসৃণ প্রতিফলক পৃষ্ঠ কোনটা, যেমন আমরা যে আয়নাতে চেহারা দেখি, অর্থাৎ দর্পণ যেটাকে বলা হয়, দর্পণ খুব ভালোভাবে বার্নিশ করা কাঠের ফার্নিচার, আর কোথায় হতে পারে
যেমন কোনো ধাতব পাত, খুব প্লেন যদি ধাতব পাত হয়, তাহলে সেই ক্ষেত্রে তোমরা অনেক সময় লিফটে উঠে দেখবা যে লিফটের দেয়ালগুলো অনেক মসৃণ থাকে, যার কারণে এগুলোতে নিয়মিত প্রতিফলন হয়। আর অনিয়মিত প্রতিফলন কোথায় হয়? অনিয়মিত প্রতিফলন হয় অমসৃণ পৃষ্ঠে। অর্থাৎ কোনো প্রতিফলক পৃষ্ঠ যদি অমসৃণ হয়, উঁচু নিচু হয়, তাহলে সেই ক্ষেত্রে হবে কি? অনিয়মিত প্রতিফলন। তোমরা একটা বিষয় চিন্তা করে দেখো যে রুমের আলো জ্বলে কিন্তু একটা জায়গায়, কিন্তু দেখা যায় কি পুরো রুমটাই আলোকিত হয়েছে। তাহলে একটা জায়গায় লাইট জ্বললো আর পুরো জায়গাটা আলোকিত হলো কেন? কারণ রুমের দেয়ালগুলো কি থাকে? অমসৃণ থাকে। অমসৃণ থাকার কারণে যখনই ওই বাল্ব থেকে আলোগুলো ওই অমসৃণ পৃষ্ঠে আপতিত হয়, তখন তারা বিক্ষিপ্তভাবে প্রতিফলিত হয়। আর এই বিক্ষিপ্তভাবে প্রতিফলিত হওয়ার কারণে তখন ওই রুমের সব জায়গা আলোকিত হয়ে যায়। তাহলে এইগুলোতে কি ধরনের প্রতিফলন ঘটছে? অনিয়মিত প্রতিফলন ঘটছে। আরও একটা উদাহরণ দিতে পারি আমরা। তোমরা বিশেষ করে যারা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেছ, সিনেমা হলের যে পর্দাটা, অর্থাৎ যেখানে ছবিটা দেখা যায়, এই পর্দাগুলো থাকে অস্বচ্ছ পর্দা। আমি আবার ভুল বললাম, অমসৃণ পর্দা। অস্বচ্ছ তো অবশ্যই, কিন্তু সেটা অমসৃণ। এই অমসৃণ পর্দায় যখন বাইরে থেকে এসে আলো পড়ে, তখন ওই আলোটা সেখানে বাধা পেয়ে বিক্ষিপ্তভাবে সব জায়গায় ছড়িয়ে পড়ে, যার কারণে ওই সিনেমা হলের যে কোনো পজিশন থেকে দর্শকরা ছবি দেখতে পাবে। কিন্তু যদি এমন হতো সিনেমা হলের পর্দাটা মসৃণ পর্দা, তাহলে সেই ক্ষেত্রে দেখা যেত কি যে আলোগুলো বাধা পেয়ে শুধুমাত্র একটা নির্দিষ্ট দিকে যেত, আর ওই অংশটুকুর যে দর্শক আছে তারাই শুধু ছবি দেখতে পেত, বাকি দর্শকগুলো ছবি দেখতে পেত না। যার কারণে এটাকে করা হয় কি, অমসৃণ পর্দা দ্বারা তৈরি করা হয়, যাতে আলো পড়ে বিক্ষিপ্তভাবে সব জায়গায় ছড়িয়ে পড়ে আর সব জায়গা থেকে দর্শকরা সেই ছবিটা দেখতে পায়। তাহলে আমরা দেখলাম যে নিয়মিত এবং অনিয়মিত প্রতিফলন কোথায় ঘটে। এখন আসো দর্পণ নিয়ে আমরা একটু পড়ব, যে দর্পণ কাকে বলে। দর্পণ দর্পণ যে মসৃণ পৃষ্ঠে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে সেটাকেই বলা হয় দর্পণ। আমি আবার বলছি, যে মসৃণ পৃষ্ঠে আলোর নিয়মিত প্রতিফলন হয় সেটাকে বলা হয় দর্পণ। এই দর্পণ হয় দুই ধরনের। একটাকে বলা হয় সমতল দর্পণ, আর আরেকটাকে বলা হয় গোলীয় দর্পণ। সমতল দর্পণ, আর একটা হচ্ছে কি গোলীয় দর্পণ। সমতল দর্পণ এবং গোলীয় দর্পণ কাকে বলবো? প্রথমে আমরা একটু সমতল দর্পণে আসি। সমতল দর্পণ কাকে বলবো? কোনো সমতল পৃষ্ঠ যদি মসৃণ হয় এবং তাতে যদি আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, তাহলে সেটাকে বলা হবে কি সমতল দর্পণ। আমি আবার বলছি, কোনো সমতল পৃষ্ঠ যদি মসৃণ হয় এবং তাতে যদি আলোর নিয়মিত প্রতিফলন হয়, তাহলে সেটাকে বলা হবে কি সমতল দর্পণ। সমতল দর্পণের উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, আগে যে উদাহরণগুলো দিয়েছি, যেমন আমাদের চেহারা দেখার যে আয়না, সেটা সমতল দর্পণ। তারপর ভালোভাবে বার্নিশ করা ফার্নিচার, সেটা সমতল দর্পণ। তারপরে কোনো ধাতব পাত মসৃণ যদি হয়, সমতল যদি হয়, তাহলে সেটাও সমতল দর্পণ হিসেবে আমরা ইউজ করতে পারবো। বা আমি উদাহরণস্বরূপ বলেছিলাম যে লিফটের যে দেয়ালগুলো থাকে সেগুলো যথেষ্ট মসৃণ থাকে, যার কারণে লিফটে দেয়ালে আমাদের নিজেদের চেহারা আমরা দেখতে পাই। তাহলে এই সবগুলি হচ্ছে কি সমতল দর্পণের উদাহরণ। এরপরে আসো গোলীয় দর্পণ কাকে বলে। কোনো গোলকের অংশবিশেষ যদি মসৃণ হয় এবং তাতে যদি আলোর নিয়মিত প্রতিফলন হয়, তাহলে সেটাকে বলা হবে কি গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ কোনগুলো? যেমন বাজারে কিছু আয়না পাওয়া যায়, দেখবা যে এর এক পৃষ্ঠে যদি তুমি দেখো তাহলে তোমার ফেসটা যেমন আছে ঠিক সেই রকমই দেখায়, কিন্তু অপর পৃষ্ঠে যে আয়নাটা আছে সেটা যদি তুমি দেখো তাহলে দেখবা যে ফেসটাকে একটু বড় করে দেখায়। এই যে ফেসটাকে বড় করে দেখাচ্ছে, এটা হচ্ছে কি গোলীয় দর্পণের কারণ।
আবার গাড়ির যে লুকিং গ্লাসগুলো আছে, এই লুকিং গ্লাসগুলোতে যদি খেয়াল করো দেখবা যে পিছনে যে যানবাহনগুলো আছে সেই যানবাহনগুলোর ছোট ছোট বিম্ব দেখা যায়। এগুলো হচ্ছে কি গলীয় দর্পণ। বা অনেক সময় তোমরা দেখবা যে সিঁড়িতে ওঠার সময় সিঁড়ির যে রেলিং থাকে, রেলিংয়ে ধাতব বল থাকে, এই ধাতব বলগুলোতেও কিন্তু নিজেদের প্রতিবিম্ব দেখা যায়। এটাও কাজ করবে, এর পৃষ্ঠ যেহেতু বক্র, এই কারণে এটাও গলীয় দর্পণ হিসেবে কাজ করে। আর সবচেয়ে সহজ উদাহরণ হলো, যদি তোমাদের বাসায় কারো স্টিলের চামচ থাকে, তাহলে স্টিলের চামচ খেয়াল করলে দেখবা যে এর নিচু পৃষ্ঠে এবং উঁচু পৃষ্ঠ, এই দুইটা পৃষ্ঠের যদি তুমি দেখো, তাহলে দেখবা কি যে তোমার চেহারা স্বাভাবিক দেখা যাবে না, যা আছে হয় তার থেকে একটু বড় দেখা যাবে অথবা ছোট দেখা যাবে। তার মানে এই সবগুলি হচ্ছে কি গলীয় দর্পণের উদাহরণ। এই গলীয় দর্পণ আবার দুই ধরনের হয়, একটাকে বলা হয় উত্তল দর্পণ আর একটা হলো অবতল দর্পণ। আচ্ছা, তাহলে গলীয় দর্পণের প্রকারভেদ দুইটা, একটা হচ্ছে অবতল দর্পণ, অবতল দর্পণ, আর একটা হচ্ছে উত্তল দর্পণ। অবতল দর্পণ এবং উত্তল দর্পণ। এখন আমরা দেখব যে অবতল দর্পণ এবং উত্তল দর্পণ কি। প্রথমে আসি অবতল দর্পণে। অবতল দর্পণ আমি আগেই বলেছি, গলীয় দর্পণ হচ্ছে কি কোনো গোলকের অংশ বিশেষ। সাপোজ আমি একটা গোলক নিলাম, এই গোলকের একটি অংশ কেটে নিলাম, তাহলে হবে কেমন, এমন বক্র। তাহলে এই যে বক্র অংশটুকু আমি কেটে নিলাম, এই বক্র অংশের পৃষ্ঠ কয়টা, দুইটা। যদি তোমার হাত দিয়ে দেখাইতে চাও, এমন করলে হাতের এটা একটা নিচু পৃষ্ঠ আর এটা হচ্ছে কি উঁচু পৃষ্ঠ। তাহলে ঠিক এখানেও দেখা যাচ্ছে যে এটা নিচু পৃষ্ঠ আর এটা হচ্ছে কি উঁচু পৃষ্ঠ। এখন যদি আমি এটাকে কাচ বিবেচনা করি, যেহেতু কাচটাই উদাহরণের ক্ষেত্রে সহজ হয়, আমি কাচ দিয়ে উদাহরণ দিই, যে এর যে নিচু পৃষ্ঠ এটাকে বলা হয় কি অবতল পৃষ্ঠ, অবতল পৃষ্ঠ। আর যেটা উঁচু পৃষ্ঠ সেটাকে বলা হয় কি উত্তল পৃষ্ঠ। অবতল পৃষ্ঠ এবং উত্তল পৃষ্ঠ। এখন একটা কাঁচ তো আর আসলে ভালো রকম একটা আয়না হিসেবে ব্যবহার করা যায় না, কারণ এখানে গিয়ে তো আলো বাধা পেয়ে ফিরে আসতে হবে। কাঁচ যদি স্বচ্ছ হয় তাহলে সেখানে গিয়ে তো আলো বাধা পেয়ে ফিরে আসবে না, আলো কি করবে কাঁচকে ভেদ করে চলে যাবে। এই কারণে এই কাঁচে যেন আলো বাধা পেয়ে ফিরে আসে, এই কারণে এর পৃষ্ঠে কি করা হয়, প্রলেপ দেওয়া হয়, সিলভার হ্যালাইডের প্রলেপ দেওয়া হয়। এই প্রলেপ দেওয়াকে বলা হয় কি সিলভারিং করা বা পাড়া লাগানো বলা হয়, সিলভারিং করা বা পাড়া লাগানো। এখন এই সিলভারিংটা যদি আমরা করি উত্তল পৃষ্ঠে, সিলভারিং করছি উত্তল পৃষ্ঠে, উত্তল পৃষ্ঠে সিলভারিং করলাম, আর অবতল পৃষ্ঠটা কি হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করছে, তাহলে ওই দর্পণটাকে বলবো কি আমরা অবতল দর্পণ, অবতল দর্পণ। আর যদি এমন হয় যে আমরা অবতল পৃষ্ঠে সিলভারিং করছি আর উত্তল পৃষ্ঠ প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করছে, তাহলে সেটাকে আমরা বলবো কি উত্তল দর্পণ, উত্তল দর্পণ। দর্পণ, তবে দর্পণটা উত্তল বা অবতল যাই হোক না কেন, সবাই কিন্তু একটা গোলকের অংশ। অবশ্যই এই গোলকের একটা কেন্দ্র আছে, তো বলা হয় গলীয় দর্পণ যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রকে বলা হয় কি বক্রতার কেন্দ্র। এখানে বক্রতার কেন্দ্রকে যদি আমরা সি বলি, তাহলে সি হচ্ছে কি বক্রতার কেন্দ্র, বক্রতার কেন্দ্র। আবার দেখো, যেহেতু এটা একটা গোলক, এটার একটা কেন্দ্র আছে, তাহলে স্বাভাবিকভাবে এটার একটা ব্যাসার্ধও থাকবে। এটাকে বলা হয় কি বক্রতার ব্যাসার্ধ, অর্থাৎ
গোলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের ব্যাসার্ধকে বলা হবে কি? বক্রতার ব্যাসার্ধ। বক্রতার ব্যাসার্ধকে ছোট আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা দেখলাম যে অবতল দর্পণ, উত্তল দর্পণ কাকে বলে, বক্রতার কেন্দ্র এবং বক্রতার ব্যাসার্ধ কি জিনিস। এবার আমরা একটু প্রধান ফোকাস পড়ব। প্রধান ফোকাস কাকে বলে? প্রধান ফোকাস খুবই ইম্পর্টেন্ট একটা সংজ্ঞা। এটা মোটামুটি প্রায় বিভিন্ন পরীক্ষায় আসে। প্রধান ফোকাস, প্রধান ফোকাস, প্রধান ফোকাস কাকে বলবো? দেখো, এই প্রধান ফোকাস পড়তে এখানে আরো একটা জিনিস আমরা জেনে যাব, সেটা হচ্ছে মেরু। তো আমি মেরুটা আর আলাদাভাবে লিখলাম না, প্রধান ফোকাস পড়ার সময় আমরা পড়ে ফেলবো। দেখো যে এটা হচ্ছে গোলকের অংশ, উত্তল পৃষ্ঠে সিলভারিং করলাম, তাহলে অবতল পৃষ্ঠটা প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করবে। অথবা এখানে এর অবতল পৃষ্ঠে সিলভারিং করলাম, উত্তল পৃষ্ঠ প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করবে, অর্থাৎ এটা উত্তল দর্পণ। তাহলে এই যে দর্পণ হিসেবে আমরা যতটুকু অংশ বিবেচনা করেছি, এই অংশটুকুর একটা বিন্দু আছে, ওই বিন্দুটাকে বলা হবে কি? মেরু। অর্থাৎ গোলীয় দর্পণের যে অংশটুকুকে আমরা দর্পণ হিসেবে বিবেচনা করছি, ঠিক তার মধ্যবিন্দুকে বলা হবে কি? মেরু। মেরুকে পি দ্বারাই প্রকাশ করা হয়, কারণ মেরুর ইংলিশ হচ্ছে পোল, এই কারণে এটাকে পি দ্বারাই প্রকাশ করা হয়। এই মেরু এবং এখানে একটা বক্রতার কেন্দ্র থাকবে অবশ্যই। এই ক্ষেত্রেও বক্রতার কেন্দ্রটা কিন্তু এই পাশেই থাকবে। প্রতিফলক পৃষ্ঠ যেদিকেই থাকুক, পৃষ্ঠ যেদিকে বাঁকা থাকবে, বক্রতার কেন্দ্র ঠিক সেদিকেই অবস্থিত। এটাও বক্রতার কেন্দ্র। মেরু এবং বক্রতার কেন্দ্রের মধ্যে দিয়ে গমনকারী যে সরল রেখা, সেই সরল রেখাকে বলা হবে কি? প্রধান অক্ষ। আমি আবার বলছি যে মেরু এবং বক্রতার কেন্দ্রের মধ্যে দিয়ে গমনকারী যে সরল রেখা, সেই সরল রেখাকে বলা হবে কি? প্রধান অক্ষ। এখন আসো, এই প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি যখন দর্পণে গিয়ে পড়ে, অথবা এদিক থেকে যদি বিবেচনা করি, প্রধান অক্ষের সমান্তরাল রেখা দর্পণে গিয়ে পড়ল, পড়ার পরে তারা প্রতিফলিত হয়ে কি হবে? প্রধান অক্ষের উপর একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে। আর এরা প্রতিফলিত হবে কোন দিকে? এদিকে। আবার সে প্রতিফলিত হবে কোন দিকে? এদিকে। এই দুইটা প্রতিফলিত রশ্মি তো আসলে মিলিত হওয়ার কথা না, মিলিত হবে না। হ্যাঁ, মিলিত হবে কখন? যখন রশ্মি দুটিকে আমরা পিছন দিকে বর্ধিত করব, পিছন দিকে বর্ধিত করব। তাহলে পিছন দিকে বর্ধিত করলে তারা প্রধান অক্ষের উপর একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হলো। তো বলা হচ্ছে প্রধান অক্ষের নিকটবর্তী এবং সমান্তরাল রশ্মিগুচ্ছ দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয়, অথবা যে বিন্দু থেকে আসতেছে বলে মনে হয়, সেই বিন্দুকেই বলা হবে কি? প্রধান ফোকাস। আমি আবার বলছি, প্রধান অক্ষের নিকটবর্তী এবং সমান্তরাল রশ্মিগুচ্ছ দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয়, অথবা যে বিন্দু থেকে আসতেছে বলে মনে হয়, ওই বিন্দুকেই বলা হয় কি? প্রধান ফোকাস। প্রধান ফোকাসকে এফ দ্বারা প্রকাশ করা হয়। প্রধান ফোকাসকে বড় এফ দ্বারা প্রকাশ করব।